সেদিন নিরন্তর ছাপতে থাকা পুরনো খবরগুলো পড়তে পড়তে একটু চোখ লেগে এসেছিল আমার। কখন থেকে ঝিমোচ্ছি বলতে পারবো না। চটক ভাঙল কলিং বেলের শব্দে। চোখ খুলে দেখি পুঁটিরাম গামছা দিয়ে মুখ মুছতে মুছতে দরজার দিকে এগোচ্ছে। বললাম, দাঁড়াও, আমি দেখছি বলে আমি গিয়ে দরজা খুললাম। দেখি এক বছর 29 কি 30-এর যুবক হাতে একটা কাগজ নিয়ে কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছেন। কাকে চাই? আগে আমার নাম দুর্গাগতি মল্লিক। আপনি কি ব্যোমকেশ বক্সী? না, আমার নাম অজিত বন্দ্যোপাধ্যায়। বসুন, ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। ছেলেটি ভেতরে এলো। মনে মনে ভাবলাম, এ কি মক্কেল নাকি অন্য কোনো ব্যাপারে এখানে এসেছে। ব্যোমকেশ হলে দেখা মাত্রই আন্দাজ করতে পারত। পুঁটিরামকে ডেকে চা করতে বললাম। যুবকের চোখে মুখে একটা অন্যমনস্ক হয়ে পড়ার ভাব স্পষ্ট। সে চাইছে স্বাভাবিক থাকতে, কিন্তু পারছে না। আরও 30 মিনিট পরে ব্যোমকেশ এলো। পরিচয় আদান প্রদানের পর ব্যোমকেশ তক্তপোষে বসে বলল, বলো, কি দরকারে এসেছো? কথাটা একটু শুনতে অস্বাভাবিক লাগলেও বলতে তো হবেই। ব্যোমকেশবাবু, আমার বাবার নাম সমীর মল্লিক। বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। কয়েকদিন আগে আমাকে বলেছেন আপনাকে একটু ডেকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আমি আসিনি, কারণ বারংবার একই প্রশ্ন উত্তর তারও আমার মধ্যে হয়েছে। তা হলেও আপনাকে কেন এখানে ডাকতে চাইছেন, কিন্তু কোনোবারই কোনো উপযুক্ত উত্তর আমি পাইনি। সে কারণেই ওনার কথা অনুযায়ী তার এই আবেদনপত্র নিয়ে এসেছিলাম। এই নিন। এটার পড়ার দরকার নেই, তোমাদের বাড়ির ঠিকানা রেখে দিয়ে যাও, আমি বরং কাল একবার ঘুরে আসবো। ছেলেটি বিনয়ী হয়ে হাত জোর করে বলল, ধন্যবাদ ব্যোমকেশবাবু। বেশি দূর নয় আমাদের বাড়ি, ওই কাঞ্জিলাল জুয়েলার্স চেনেন তো, বাগের মোড়ে? হ্যাঁ, চিনি। ঠিক তার বিপরীত দিকের বাড়িটাই আমাদের। দেখবেন ওপরে বড় বড় করে লেখা আছে মল্লিক ভিলা। তাও যদি কোনো অসুবিধা হয়। ছেলেটি পকেট থেকে একটা কার্ড বের করে টেবিলের উপরে রাখল। এই হলো আমার কার্ড, এর নিচের নাম্বারটা একবার টেলিফোন করে নিতে পারেন। বলে দুর্গাগতি উঠে দাঁড়ালো। ব্যোমকেশ বলল, ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। দুর্গাগতি চলে গেল। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে তক্তপোষে লম্বা হয়ে বসল। রাখালবাবু কিছুক্ষণ আগে একজন পকেটমারকে হাতে নাতে ধরেছে। বাজারে জটলা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে থেকেই একটু দেরি হয়ে গেল। এই ছোটোখাটো পকেটমারদের শহরে বসে বসে আর তো আমাদের বাজার চলে না ব্যোমকেশ। প্রায় মাস 3 হতে গেল, হাতে কোনো কেস নেই। ভাবছি এবার কৃত্তিবা সোজার একটা রামায়ণ আনিয়ে নেব, অন্তত কিছু একটা করে তো সময় কাটবে। ব্যোমকেশ কোনো কথা বলল না। মৃদু হেসে পাশে রাখা খবরের কাগজটা চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য ধরে রেখে আবার যথাস্থানে রেখে দিল। অলসতায় জর্জরিত হয়ে আরও একটি দিন কাটানোর পরের দিন সকাল 8টা নাগাদ আমরা বেরোলাম মল্লিক বাড়ির উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে পেতে অসুবিধে হলো না। আমি না এলেও ব্যোমকেশ এদিকটা বেশ ভালো মতোই চেনে। নদী বাঁকের মতো আঁকা বাঁকা রাস্তা ধরে অবশেষে পৌঁছলাম শ্রী কাঞ্জিলাল জুয়েলার্সের সামনে। বিপরীত দিকে তাকিয়েই চোখে পড়ল মস্ত বড় এক সাইনবোর্ড, মল্লিক ভিলা, সাল 1930। প্রধান ফটক পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুর্গাগতি আমাদের জন্যই অপেক্ষা করছিল দোতলার ঝুল বারান্দায়। আমাদের দেখেই ওপর থেকে নিচে নেমে এলো। বলল, আসুন ব্যোমকেশবাবু, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাবাও সকাল থেকে অনেকবার জিজ্ঞেস করেছেন আপনাদের কথা। বাড়িটি 3 মহলা। নিচের তলায় মাত্র 2টি ঘর, দুটিতেই তালা মারা। দ্বিতীয় তলার কয়েকটা ঘরের দরজা খোলা এবং 3 তলার প্রকৃতি আবার একেবারেই নিচের তলার মতো। প্রাচীন বাড়ি হলেও এটার অবস্থা দেখলে বয়স নির্ধারণ করা যাবে না এটুকু নিশ্চিত। গৃহস্বামী যে নিজের স্থাপত্যের ব্যাপারে কতটা সচেতন তা বেশ বোঝা যায়। দোতলার একদম কোণের ঘরটা সমীরবাবুর। খোলা দরজার সামনে যেতেই দেখলাম এক বছর 40-45-এর শীর্ণকায় ভদ্রলোক হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। পিঠের নিচের বালিশটা আর একটু ঠেলে দিয়ে উনি উঠে বসতে যাচ্ছিলেন। ব্যোমকেশ বলল, শুয়ে থাকুন মল্লিকবাবু, আমরা আছি, ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই।
দুর্গাগতি আমাদের জন্য দুটি চেয়ার এনে রাখলো বিছানার সামনে। আমরা দুজন বসলাম। ব্যোমকেশ বলল, বলুন, আমায় এখানে ডেকে পাঠানোর কারণটা কি? ভদ্রলোক হাতের ইশারায় তার ছেলে দুর্গাগতিকে চলে যেতে বলল। সেও কোনো বাক্যব্যয় না করে সেখান থেকে চলে গেল। আমি ব্যোমকেশের দিকে একবার তাকিয়ে আবার মল্লিকবাবুর দিকে চাইলাম। ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমার নাম আপনি শুনে থাকবেন এই আশাও আমি করি না। আপনি কেন, গুটি কয়েক লোক ছাড়া আমার নাম অনেকেই শোনেননি। আমি একজন লেখক। আমার কলমের অনেক ছবি নিয়ে বাইরের অনেক বড় বড় প্রযোজনা কোম্পানি কাজ করেছে ইতিমধ্যে। সেই দাম্ভিকতা থেকেই কিনা জানি না, আমি কলকাতা শহরের অনেক পরিচালকের সাথে পরিচয় থাকা সত্ত্বেও তাদের অনেক আবেদন নিবেদনের পরেও এখানকার কোনো ছবিতে আমার লেখা কোনো গল্প বিক্রি করিনি। বছর 15 আগের কথা, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার উপরে কেন্দ্র করে একটি গল্প লিখি। তখন আমার খাস আদমি ছিল হরিহর সান্যাল নামের একটি লোক। তার সাথে আমি শহরের বাইরের সমস্ত জায়গায় যাতায়াত করতাম। আমার কাজ বাজেও সে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করত। সেই কারণেই আমার এই শিষ্যের লেখা গল্পটি অন্য কেউ না জানলেও সে পুরোটাই পড়েছিল। ব্যোমকেশবাবু, কেন গল্পটি নিয়ে এতক্ষণ আমি কথা বলছি সেটা আমি আপনাকে মুখে বলবো না। অন্য কেউ না হলেও আপনাকে আমি মন থেকে ভরসা বা বিশ্বাস করতেই পারি। আপনার অনেক সুখ্যাতি আমি শুনেছি, তবে আপনি পড়ার আগে আমি এটুকু বলতে পারি ব্যোমকেশবাবু, আমার গোটা পরিবার নষ্ট হয়ে যাবে গল্পটা প্রকাশিত হলে। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। যেটা আমি কাউকে জানতে দিচ্ছি না সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এমনকি দুর্গাবতীকে পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই জানাইনি। ভদ্রলোকের কথাগুলি শোনার পর মনে কৌতূহলের সীমা রইল না। ব্যোমকেশেরও যে একই অবস্থা তা বেশ বুঝতে পারছিলাম। ভদ্রলোক আমার দিকে চোখের ইশারা করে বললেন, অজিতবাবু, বুঝতেই পারছেন, নিজে একজন লেখক হয়ে আপনাকে সমগোত্রীয় বন্ধু ভাবতে আমি একটুকু দ্বিধাবোধ করব না। একটু কাজ করুন, আমার ওই টেবিলের নিচে ড্রয়ারে দেখুন একটা চাবির গোছা আছে। চাবিটি বের করে 3 নম্বর চাবিটি দিয়ে আমার ওই দেরাজটা একটু খুলবেন? নিঃসন্দেহে। আমি উঠে গিয়ে যথাস্থান থেকে চাবি নিয়ে বহুদিনের পুরনো জং ধরা দেরাজটি খুলে ফেললাম। দেখলাম ভেতরে অসংখ্য ফাইল করা কাগজের স্তূপ। সমীরবাবু বললেন, ওই লাল রঙের ফাইলটা বের করে আনুন অজিতবাবু। দেখলাম একটি লাল রঙের ফাইল আলাদা করে দেরাজের পাল্লার একটি চৌকো গর্তে রাখা আছে। আমি সেটি বের করে নিয়ে আবার দরজাটি লক করে দিলাম। ভদ্রলোক বললেন, ওটি ব্যোমকেশবাবুর হাতে দিন। ব্যোমকেশবাবু, এই সেই কাহিনী। ব্যোমকেশ ফাইলটি হাতে নিয়ে বলল, এ তো বেশ বড়। যদি আপনি অনুমতি দেন তবে এটাকে কি আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে পারি? স্বাচ্ছন্দ্যে। এটা এখানে বসে পড়ার থেকে আপনি বাড়িতে গিয়ে পড়লেই আমি বেশি নিরাপদ বোধ করব। বেশ, তাহলে এখন উঠি। আসুন। আর আমার সাথে। আর হ্যাঁ, কাল সকালে আমি আপনার বাড়িতে এসে জানিয়ে যাব আমার মতামত এবং এই পাণ্ডুলিপিও ফেরত দিয়ে যাব। কেমন? ভদ্রলোক কেবল আশ্বস্ত হয়ে মাথা নাড়লেন। বাইরে বেরিয়ে দেখি একজন মহিলা ঝুল বারান্দায় দাঁড়িয়ে চুল মুছছেন। আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন যতক্ষণ আমরা ওই বাড়ির সীমানা পেরিয়ে রাস্তা পর্যন্ত এলাম। ফেরার সময় রিকশাতে বসে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? এমন কি হতে পারে যাতে সমীরবাবু পারিবারিক সংকট বোধ করছেন? আমার ধারণা উনি কোনো একটা বিষয় আমাদের থেকে লুকিয়ে গেলেন। যাই হোক, আমি না চিনলেও তোমার অন্তত লেখকদের ব্যাপারে খবর রাখা উচিত অজিত। এখানে কোনো কথা বলা আমার সাজে না। আসলে প্রচুর পুরনো লেখকদের ব্যাপারে আমি খবর রাখি। তাদের মধ্যে অনেকেই ছায়াছবির জন্য লেখালেখি করেছেন।
কিন্তু এই ভদ্রলোকের নাম আমি আগে কখনো শুনিনি। বাড়ি ফিরে এসে পুঁটিরামকে আগে চা দিতে বলল ব্যোমকেশ। তারপর সেই মোটা দিস্তাটি আমার হাতে দিয়ে বলল, তুমি বড় ধীরে ধীরে, আমি বরং শুনি। এই ইচ্ছে যে আমার হচ্ছিল না তা বললে ভুল হবে। লেখার প্যাঁচ চোখের সামনে দেখা এবং কানে শুনে তার বিষয়ে অবগত হওয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে। পুঁটিরাম চা দিয়ে গেল, তাতে একটি লম্বা চুমুক দিয়ে পড়তে শুরু করলাম। গল্পের যে মূল অংশটি এই কাহিনীতে উল্লেখযোগ্য সেগুলিই বর্ণনা করছি। সমীর মল্লিক 33 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ঈশ্বর কিভাবে এই ধরনের মানুষকে তৈরি করেছেন জানি না, তবে আমি ঈশ্বরের একজন ক্ষুদ্র কৃপাপ্রার্থী হওয়ার স্বার্থে ছেলেটিকে নিজের বুকে টেনে নিলাম। মানিক সেনগুপ্ত নিজের স্ত্রী ও পুত্রকে আজ হত্যা করে সমস্ত প্রমাণ লোপাট করতেই পারতেন, এবং হয়তো করলেনও। কিন্তু যে গহীন জঙ্গলে আজ আমি একটি পুরনো ডাকবাংলোয় লিখতে বসেছি, তার কিছু সামনেই নিজের স্ত্রীকে পুঁতে রেখে মুখ বেঁধে ফেলে দিয়ে গেলেন একটি ছোট্ট পুত্র সন্তানের ফুটফুটে জীবনকে। পরে তার ব্যাপারে সমস্ত খবর আমি নিয়েছি, এমনকি এটাও জেনেছি তার নিজের স্ত্রী কন্যা সহ একটি পরিবার আছে। তবে পেশায় উনি একজন যথার্থ কুরুচিকর কর্মের অধিপতি। 55 পৃষ্ঠায় ভদ্রলোক লিখেছেন, লিখে লিখে হাঁপিয়ে উঠেছে কলম, তবুও সংসারে তার ছাপ পড়তে দিলে কি চলে? আমি 2 ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখেই ছিলাম, কিন্তু এই মানিক সেনগুপ্ত আবার কোনোভাবে আমার জীবনে চলে এলো। অনেক দিনের একটা কন্ট্রাক্ট সাইন হয়ে আছে এঞ্জেল প্রযোজনা কোম্পানির সাথে, এবং ইনিই হলেন সেই গ্রুপের একজন জরিপ। আমি আগের তৈরি একটি গল্প নিয়ে তাদের কাছে যাই। বেশ কয়েকদিন শহর ছেড়ে সেই কোম্পানির সাথে আমার কাটাতে হয়, এবং তারই মাধ্যমে আমার কথোপকথন হয় এই মানিক সেনগুপ্তর সাথে। বলতে বাধা নেই, এক প্রকার বাধ্য হয়েই কথাবার্তা শুরু করেছিলাম আমি, কিন্তু পরে সেটি বন্ধুত্বে বদলে যায়। অনেক কাজ, অনেক সুযোগ পেয়েছি আমি তার মাধ্যমে, কিন্তু কোনোদিনও তাকে বুঝতে দিইনি তারই করা একটি ভয়ানক হত্যাকাণ্ডের সাক্ষী আমি। গল্পের এই 2টি জায়গা সবথেকে উল্লেখযোগ্য। ব্যোমকেশের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখলাম। কাহিনী শেষ হওয়ার পর কোনো রকম কথাবার্তা আর আমাদের মধ্যে হলো না। বলা ভালো, ইচ্ছে করেই কিছু জিজ্ঞেস করলাম না ওকে। ব্যোমকেশ সন্ধ্যাবেলায় বলল, তুমি একবার যাবে দোকানে? যদি পারো এই সমীর মল্লিকের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি একটু জেনে এসো। আমি গেলে জিনিসটা মানুষের চোখে লাগতে পারে। তাই করলাম। একটু খোঁজ নিতেই ওনার ব্যাপারে অনেক কিছুই আমার অবগত হলো। যেমন ভদ্রলোক বিপত্নিক, ওনার বংশ পরম্পরায় প্রায় সকলেই হিন্দি ছবির জগতের সাথে যুক্ত ছিলেন বা এখনও আছেন। সমীর মল্লিকের ভাই রমেন মল্লিক একজন ছোটোখাটো লেখক, বেশ কয়েকটা নাট্য কোম্পানির সাথে সরাসরি যুক্ত আছেন। ওনার স্ত্রী ও 2 ছেলে বর্তমান। সমীরবাবু স্ত্রী বিয়ের পর বছর 2 সংসার ধর্ম করলেও তারপর হঠাৎ একদিন উনি সব ছেড়ে চলে যান। এই ঘটনার অন্তর্নিহিত পারিবারিক কারণ জানা যায় না। তার একমাত্র ছেলে দুর্গাগতি এখন একটি স্কুলে শিক্ষকতা করে, তবে টুকটাক ছন্দ লেখার শখ সেও রাখে। ব্যোমকেশকে সবটা জানানোর পর সে বলল, তাহলে এই দুর্গাগতি হলো ওই মানিক সেনগুপ্তের ছেলে? ওনার লেখা অনুযায়ী তো তাই দাঁড়ায়, কিন্তু এই মানিক সেনগুপ্তটা আসলে কে, তার ঠিকানা কি এবং এর থেকে সাম্প্রতিক পারিবারিক সংকটের ভূমিকা হচ্ছে কিভাবে, সেটাই তো ধরতে পারছি না। বাকিটা কাল সমীর বাবুই বলবেন। চলো আজ একদম দাবা খেলা যাক। সেদিন রাতে আমাদের দাবা খেলা চলল প্রায় 2টো পর্যন্ত। সত্যবতী বাড়িতে না থাকলে এই অনিয়মগুলো আমাদের চলতেই থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ বাড়িতে ঢোকার মুখেই নতুন 2জন ব্যক্তির সাথে দেখা হলো। একটি বছর 15 ছেলে এবং একজন কাঁচা পাকা চুলওয়ালা 40 কি 42 বছর বয়সের লোক। ব্যোমকেশের সামনে এসে দাঁড়িয়ে ভদ্রলোক বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম রমেন মল্লিক।
স্ত্রীর মুখে বর্ণনা শুনেই আন্দাজ করেছিলাম আপনারাই এসেছেন আমাদের বাড়িতে। কিন্তু কি ব্যাপার বলুন তো? পরক্ষণেই ওনার চোখ পড়ল আমার হাতে মুড়ে রাখা সমীরবাবুর দেওয়া লাল মলাটে মোড়া পাণ্ডুলিপির উপর। ওখানে কি এখন কি গোয়েন্দাগিরি ছেড়ে লেখালেখি শুরু করেছেন নাকি? আপনার একটু ভুল হচ্ছে রামেনবাবু। আমি গোয়েন্দাগিরি কোনোদিনই করি না, এবং লেখক হওয়ার মতন ভাষার উপর দখলও আমার নেই। আমি একজন সত্যান্বেষী। শুধুমাত্র অন্ধকারাচ্ছন্ন মিথ্যার করাল গ্রাস থেকে সত্যকে টেনে বের করাই আমার একমাত্র জীবিকা। রমেনবাবু স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ব্যোমকেশের দিকে চেয়ে থেকে ছেলেটির হাত ধরে সেখান থেকে চলে গেলেন। আমরা উপরে এলাম। সোজা সমীরবাবুর ঘরের সামনে এসে দেখি দুর্গাপতি তার বাবাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। আমাদের দেখে সে ঈষৎ হেসে বলল, নমস্কার, এসেছেন আপনারা? আসুন আসুন, বসুন। বাবার এই সময় একটা ওষুধ থাকে। যাক, আপনারা কথা বলুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আমরা দুজন চেয়ারে বসলাম। সমীরবাবু নিচু গলায় প্রশ্ন করল, পড়েছেন কাহিনীটা? বললাম। তবে এই মানিক সেনগুপ্ত লোকটির ব্যাপারে যেটুকু তথ্য আপনি দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আপনি কি এই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে আমাদের অবগত করতে চাইছেন? ভদ্রলোক একটু দরজার দিকে দেখে নিয়ে বললেন, আমি যে নামটি লিখেছি সেটি ওই ব্যক্তির আসল নাম নয়। এমনকি আসল নাম জানলে আপনারা একেবারেই তাকে চিনে নেবেন, এইটুকু আমার বিশ্বাস। ব্যোমকেশবাবু, আপনাদের কাছে লুকাবো না। আমার মাথার কাছে গদির নিচে দেখুন কয়েকটি খাম রাখা আছে, ওগুলো একটু দয়া করে বের করুন। ব্যোমকেশ জাজিম উঁচু করে কয়েকটি হলদে খাম বের করল। তারপর বলল, প্রতিটি চিঠিতেই তো লোকাল পোস্টাল স্ট্যাম্প রয়েছে। বলে সে খামের থেকে একটি ছোট্ট কাগজ বের করল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, তোমার একটি গল্পের পাণ্ডুলিপির খবর আমি পেয়েছি। খুব শীঘ্রই সেটি আমার হাতে না তুলে দিলে আমি সমস্ত ঘটনাটি রতন রক্ষিতকে জানিয়ে দেব। তাই বলছি, পাণ্ডুলিপি বা তার বদলে 50,000 টাকা আমার ঠিকানায় পাঠিয়ে দাও। ব্যাপারটি জানাজানি হলে কি হতে পারে তা আশা করি আমায় লিখে বোঝাতে হবে না। বাকি দুটি চিঠিতেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঠিকানার উল্লেখ নেই। ব্যোমকেশ বলল, আমি যাকে অনুমান করছি আপনার সন্দেহ কি তার উপরেই? সে ছাড়া এই বিষয়ে কেবল জানেন আপনি এবং অজিতবাবু। অর্থাৎ আপনার পুরনো সঙ্গী হরিহর সান্যাল। কিন্তু সে এতদিন পরে হঠাৎ বিষয়টা নিয়ে এতই বা ভাবতে যাবে কেন? এর কি কোনো কারণ আছে? আর সমীরবাবু, আপনার এই পাণ্ডুলিপির 42তম পৃষ্ঠাটি কি আপনি ছিঁড়ে ফেলেছিলেন, মানে বাদ দিয়েছিলেন? ভদ্রলোক চমকে উঠে বলল, আমি তো কোনো কিছুই বাদ দিইনি। কেন, ওই পৃষ্ঠাটি কি আপনারা খুঁজে পাননি? ব্যোমকেশের কাছেও ব্যাপারটা নতুন। আসলে আমি ব্যাপারটা তখন অতটা গুরুত্ব দিইনি, এবং 41 ও 43 পৃষ্ঠার বিষয়ের মধ্যে খুব একটা ভেদাভেদ নেই বলে তখন পড়ার গতিতেও তেমন কোনো বাধা আসেনি। ব্যোমকেশ ভ্রুকুটি করে আমার দিকে তাকিয়ে আবার সমীরবাবুর দিকে তাকালো। তারপর বলল, আপনি নিশ্চিত আপনার এই দেরাজ কেউ অনুমতি না নিয়ে খোলে না? ব্যোমকেশবাবু, এই ঘরে কেবল আমার চাকর নিধিরাম এবং ছেলে দুর্গাবতী ছাড়া অন্য আর কেউ আসে না। আমার ভাইয়ের সাথে আমার তেমন ভালো সম্পর্ক নেই, তবে ওর বড় ছেলেটি অমল আমায় খুব ভালোবাসে। ও কালে ভদ্রে এসে জেঠুর খোঁজ নিয়ে যায়। কিন্তু তাহলে এই পাণ্ডুলিপির মধ্যেকার একটা পৃষ্ঠা কিভাবে উধাও হয়ে গেল? আপনারা ভালোভাবে দেখেছেন তো? একবার নয়, বহুবার এই লেখাটি উল্টে পাল্টে পড়া হয়েছে সমীরবাবু। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মনে করতে পারেন না ওই পৃষ্ঠায় আপনি কি লিখেছিলেন? ভদ্রলোক ইতিবাচক মাথা নেড়ে বলল, এই পাণ্ডুলিপির প্রতিটা পৃষ্ঠা আমার মুখস্থ ব্যোমকেশবাবু, এবং বিশেষ করে ওই পাতায় আমার নিজের ছেলে জুয়নের কথা লেখা ছিল। তার জন্মের সময় আমার স্ত্রীর অ্যাক্লেমসিয়া রোগ হয়। কোনো মতে সন্তানটিকে এবং তাকে আমি বাঁচাতে পারি। তবে বছর দুয়েক পর থেকেই দুর্গাগতির উপর সে শুরু করে অকথ্য অত্যাচার। তখন সেও দুধের শিশু। একটি আয়া রেখেছিলাম, তাকেও সহ্য করতে পারতেন না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আমার ছেলেকে নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, আর রেখে গেছে একটা চিঠি।
যাতে এটাই বোঝানো হয়েছে যে সে আর ফিরবে না। সেই থেকেই দুর্গাগতি আমার সব কিছু ব্যোমকেশবাবু, সব কিছু। দুর্গাগতি কি সম্পূর্ণ ব্যাপারটা জানে, নাকি ওকে আপনিই জানাননি? ও কিছুই জানে না, আর মিছে জানি ওকে আমি কষ্ট দিতেও চাই না ব্যোমকেশবাবু। আর আপনার ভাই? সে তখন ছিল অন্য শহরে। এসব ঘটনা ঘটে যাবার বছর 5 পরে সে এখানে আসে। রমেন জানে আমার 2 ছেলে। সবই বুঝলাম সমীর বাবু, কিন্তু কেবলমাত্র অনুমানের ভিত্তিতে তো আমি এই তদন্ত চালিয়ে যেতে পারি না। আপনি বরং এক কাজ করুন, একজন পুলিশ অফিসারকে ডেকে সম্পূর্ণ ব্যাপারটা বলুন। তারপর যদি কোনো দরকার লাগে আমায় বলবেন, আমি আসব, কথা দিলাম। সমীরবাবু কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। ব্যোমকেশের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, জানি না কেন আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। তাছাড়া পাণ্ডুলিপির মাঝের থেকে একটা পাতা উধাও, সেটাও বা কি করে সম্ভব? বেশ, আমি কি তবে আপনার আপত্তি না থাকলে এটিকে কয়েকদিনের জন্য আমার কাছে রেখে দেবো? রাখুন, রেখে দিন ব্যোমকেশবাবু। তবে একটি বার হরিহরের ঠিকানায় যদি আপনি নিজে গিয়ে, আমি আপনাকে যথাযথ পারিশ্রমিক দেব ব্যোমকেশবাবু। বেশ, পারিশ্রমিকের কথা না হয় পরেই হবে। আপনি ঠিকানা বলুন, আমি যাওয়ার সময় একবার ঘুরে যাব। ভদ্রলোক ঠিকানাটি বললেন। আমি একটি ছোট্ট কাগজে সমস্তটা নোট করে ওনার কাছ থেকে বিদায় নিলাম। যে ঠিকানা আমরা পেলাম সেখানকার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই টানাটানির বাজারে ট্যাক্সি ভাড়া দিয়ে সেখানে পৌঁছতে বেশ কয়েকবার আমাদের মুখ চাওয়াচাবি করতে হলো, এবং সত্যিই ভাবতে পারিনি কলকাতার বুকেও এমন কোনো জায়গা আছে যেখানে কংক্রিটের জঙ্গল এখনও পর্যন্ত ঘিরে ফেলেনি। তবে ইতস্তত শিকড় বাকড় গজাচ্ছে তা বলতে বাধা নেই। নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই ওপাশ থেকে এক মহিলার কণ্ঠ পেলাম, আসছি। দরজা খুলল একজন মহিলা, সুশ্রী, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আমাদের দেখে মাথায় ঘোমটা টেনে বলল, কাকে চাই? এটা কি হরিহরবাবুর বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? ওনার সাথে একটু আমার দরকার ছিল। উনি কি বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে এসে বসলাম। ঘরের ভেতরকার আসবাবপত্রে আধুনিকতার ছোঁয়া। এমনকি আমাদের যে চেয়ারে বসানো হলো তার উপরে পাতা গদিও একটু অন্য রকম। এর আগে এমন অভিজ্ঞতা আমার হয়নি। হরিহর সান্যাল মাথা মুছতে মুছতে এই ঘরে এলেন। বললেন, আপনাদের তো ঠিক। আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ও আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী? মানে আপনার নাম তো কাগজে অনেকবার দেখেছি। কি সৌভাগ্য আমার। এই কি গো, 3টে চা নিয়ে এসো। হরিহরবাবু, আমরা চা খেতে আসিনি, আপনার থেকে কয়েকটা ব্যাপারে জানতে এসেছি। কি ব্যাপার বলুন তো? সমীর মল্লিকের সাথে আপনার কতদিনের পরিচয়? অপ্রত্যাশিত একটি প্রশ্ন শুনে হরিহরবাবু খানিক থ হয়ে গেলেন। তারপর বললেন, বছর 10 হয়ে গেল ওই লাইন আমি ছেড়ে দিয়েছি ব্যোমকেশবাবু। এখন ছোটোখাটো একটা মাছের হ্যাচারি করে জীবিকা নির্বাহ করি। ওর ব্যাপারে তারপর থেকে আমি আর কিছুই জানি না। কেন বলুন তো? তার লেখা একটা পাণ্ডুলিপির ব্যাপারে আপনি জানতেন? যদিও আপনাকে একান্ত নিজের মানুষ মনে করে সেই ব্যাপারে জানানো হয়েছিল, সেই ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি আপনি? ভদ্রলোক একটু চিন্তা করে বললেন, আমি জানতাম, তবে সেই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া এই সময় দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব নয়। আসলে ব্যাপারটাও তো ভালো করে আমার মনেও নেই। কেবল এইটুকুই মনে আছে, আমি বলেছিলাম যে সে যেন এই গল্পটি কোনোদিনও প্রকাশ না করে, এতে তার জীবন বংশ সব কিছু শেষ হয়ে যেতে পারে। বেশ, তাহলে আপনি এই দুর্বল দিকটি জানতেন। আপনার কি মনে হয় অন্য কেউ যদি সেই ব্যাপারে জানতে পারে তাহলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? ক্ষতি কতটা হবে তা বলতে পারবো না, তবে রতন রক্ষিত সমীরের মৃতদেহ পর্যন্ত অক্ষত রাখবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। হরিহরবাবু, বলতে বাধা নেই। এখন আমার চোখে আপনিই সেই ব্যক্তি যে সমীরবাবুকে চিঠি দিয়ে পাণ্ডুলিপির বদলে অর্থ বা আসল কাগজগুলির দাবি করেছেন, কারণ আপনি ছাড়া এই ব্যাপারে অন্য কেউ জানে না। তাই আপনি যদি আপনার ব্যাপারে কাগজে পড়েই থাকেন তাহলে এটুকু জানবেন নিশ্চয়ই যে একজন সত্যান্বেষী হিসাবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। প্রয়োজন হলে আপনার কাছে আবার আসতে পারি। আশা করব আপনার কোনো আপত্তি থাকবে না। ভদ্রলোক এই কথাগুলি শুনে যে খুব সন্তুষ্ট হবেন না সেটাই স্বাভাবিক।
রুক্ষ কণ্ঠে বললেন, নিজেকে যখন সত্যান্বেষী বলে দাবি করছেন, তখন আশা করব কোনটা ঠিক আর কোনটা ভুল খুব শীঘ্রই আপনি তা বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু আপনাকে সব সময় স্বাগতম। এখন আসতে পারেন। নমস্কার। আমরা বেরিয়ে এলাম। ফেরার সময় ব্যোমকেশ একটা কথাও বলল না। বাড়িতে ফিরে আমি জিজ্ঞেস করলাম, হরিহরবাবুকে তোমার কেমন লোক বলে মনে হলো? ব্যোমকেশ একটা সিগারেট নিয়ে নাকের সামনে পাকাতে পাকাতে বলল, নিঃসন্দেহে চালাক এবং বাকপটু লোক, তবে চিঠি পাঠানোর সম্ভাবনা ওনার দিক থেকে খুবই কম। তা জানা সত্ত্বেও শুধুমাত্র সমীর বাবুকে অনুরোধে একটু হালকা হুমকি দিয়ে আসলাম। কেন? কম কেন? একটু বুদ্ধি খাটাও অজিত, একটু বুদ্ধি খাটাও। একমাত্র সেই আছে যে এই কাহিনীটির ব্যাপারে সমস্তটা জানতো। হরিহরবাবু চাইলে এই পুরো কাহিনীটির একটি ক্ষুদ্র সংস্করণ বানিয়ে বাজারে চিরা দরে বিক্রি করতেই পারতেন, এবং তাতে আশা করি উনি আরও অনেক বেশি টাকা কামাতে পারবেন। ভুলে যাও না, ছবির জগতের সাথে ওনার পরিচয়ও বেশি। তাহলে এমন একজন এই কাজটি করেছে যার বর্তমানে একগোছা অর্থের প্রয়োজন। কিন্তু সমস্যা এখানেই, এমন কে আছে যে এই পাণ্ডুলিপির ব্যাপারে জানে? এমন একটি রহস্যের মাঝে জড়িয়ে আছি যে কুল কিনারা পাওয়ার মতো কোনো আলো আর দেখতে পাচ্ছি না। ব্যোমকেশ পোড়া সিগারেটের একটি স্তূপ বানিয়ে ফেলেছে অ্যাস্ট্রের মধ্যে। রাতে খাবার খেয়ে শুতে যাব এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ পাশেই ছিল। রিসিভার তুলে নিয়ে বলল, হ্যাঁ, ব্যোমকেশ বক্সি কথা বলছি। ওপাশ থেকে রাখালবাবুর গলা পেলাম। হ্যাঁ ব্যোমকেশ দা, রাখাল বলছি। এখন একবার আসতে পারবেন? কেন বলুন তো? কালীতলার রাস্তায় একটা বডি দিয়ে গেছে। খবর পেলাম খুন হয়েছে রতন রক্ষিত। আপনার বাড়ি তো কাছেই, আপনি পৌঁছান, আমি আসছি। আমরা এখনই বেরোচ্ছি। ঠিক শুনতে পেলাম না, কি বললেন? রতন রক্ষিত খুন হয়েছেন, চলে এসো অজিত। খবরটা পেয়ে যেন পায়ের তলার মাটি সরে গেল। মন স্বাভাবিকভাবেই সাম্প্রতিক ঘটনার সাথে এই খুনের যোগসূত্র খুঁজতে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু হঠকারিতায় কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। ঘটনাস্থলে পৌঁছে দেখি সাদা পাঞ্জাবি ও প্যান্ট পরিহিত একজন মোটাসোটা চেহারার মৃতদেহকে ঘিরে ইতিমধ্যেই অনেক লোকের জমায়েত হয়েছে। রাখালবাবুও পৌঁছলেন প্রায় আমাদের সাথে সাথেই। পুলিশ দেখে জমায়েতের মাঝ থেকে একটা সরু যাতায়াতের রাস্তা তৈরি হলো। এবার সম্পূর্ণ কাছে এসে বিষয়টি প্রত্যক্ষ করলাম। রতন রক্ষিত লোকটিকে যে আগে কোথাও না কোথাও দেখেছিলাম তাতে সন্দেহ নেই। ব্যোমকেশ বলল, রাখালবাবু, খুন এখানে হয়নি। আমার ধারণা রক্ষিতবাবুকে গুলি করার পর উনি সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন। রক্ত জমাট বেঁধে এসেছে, অর্থাৎ এখন বাজে 10:20। বাকিটা ফরেন্সিক রিপোর্টেই বোঝা যাবে। আপনারা কি কেউ গুলির কোনো শব্দ পেয়েছেন? শেষ প্রশ্নটি ওখানে উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে ছিল। প্রত্যেকেই না বাচক মাথা নাড়ল। রাখালবাবু বললেন, আপনিই ঠিক, কিন্তু তাহলে কি রক্তের দাগ পাওয়া যাবে না? বলে উনি উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ বলল, খুঁজে দেখতে পারেন, তবে আমার মনে হয় না খুব একটা লাভ হবে তাতে। আমিও উঠে দাঁড়াতেই দেখলাম এতক্ষণে বেশ কয়েকটা গাড়ি, রিক্সা ও অতিরিক্ত মানুষের জমায়েত হয়েছে। এরপরেও রক্তের গতিবিধি নির্ধারণ করা সত্যিই শক্ত কাজ। ব্যোমকেশ বলল, বডিটা ফরেন্সিকে পাঠান। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিচ্ছু করা সম্ভব হবে না। রাখালবাবু ব্যস্ত হয়ে কয়েকটা সাব কনস্টেবলকে দায়িত্ব দিয়ে ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গায় এলেন। ওনার সাথে সাথে এলো একটি বছর 30-এর মেয়ে এবং একটি বৃদ্ধ লোক। উভয়ের পোশাক পরিচ্ছদে উচ্চবিত্ততার ছাপ। বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাম পিনাকি সরকার, ইন্সপেক্টর সাহেব, রক্ষিতবাবুর ম্যানেজার। এই মিনিট 45 আগে উনি বাড়ি থেকে বেরোলেন। বললেন খাওয়ার পর একটু রাস্তায় হাঁটলে রাতের ঘুমটা ভালো হয়। সুরার অভ্যেসটা ছাড়ানোর পর বেশ কয়েকদিন ধরেই এরকম চলছিল। কারুর সাথে তো কোনো শত্রুতা ছিল না, কিন্তু আজ কি হয়ে গেল? ব্যোমকেশ মেয়েটিকে বলল, আপনি কি রক্ষিতবাবুর মেয়ে? সে ইতিবাচক মাথা নাড়ল। ব্যোমকেশ প্রশ্ন করল, পিনাকিবাবু অবগত নন এমন কোনো কিছু কি আপনি আপনার বাবার ব্যাপারে জানাতে পারবেন? মেয়েটি ভাঙা গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে 5 বছর আগে।
বাবার অমতে বিয়ে করেছিলাম বলে আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি এতদিন। এই দিন দুয়েক হলো আমি বাড়িতে ঘুরতে এসেছি। আমার থেকে পিনাকি কাকাই বেশি বলতে পারবেন। বেশ, তবে চলুন, বাড়িতে ওনার ঘরটা একটু দেখতে হবে। রাখালবাবুর জিপে যখন আমরা সবাই উঠলাম তখনই রক্ষিতবাবুর গাড়ি নিয়ে আর একটা গাড়ি পোস্টমর্টমের জন্য বেরিয়ে গেল। রক্ষিতবাবুর বাড়ি দেখলেই বোঝা যায় সৎপথে টাকা রোজগার করে বানানো অট্টালিকা এটা নয়। সমীরবাবুর পাণ্ডুলিপি অনুযায়ী খুব একটা ভালো লোক উনি ছিলেন না, সেটা মেনে নেওয়াই যায়। বাড়ির ভিতরের দেওয়ালে সর্বত্র বড় বড় তারকাদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি বাঁধিয়ে ঝোলানো আছে। এই তারকাদের অনেককেই আমি চিনি। রক্ষিতবাবুর ম্যানেজার পিনাকি আমাদের নিচের তলার একটি বড় হল ঘরে নিয়ে গেলেন। এটিকে স্টুডিও বললে ভুল হবে না। ঘরের এক কোণে প্রজেক্টরের মাধ্যমে ছবি উপভোগ করার ব্যবস্থা আছে। তার সামনে লম্বা তক্তপোষের সামনে সাজা আছে একটি কোমর সমান উঁচু পেতলের হুঁকোদানি। পিনাকিবাবু বললেন, ওখানে বসেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন রক্ষিতবাবু। তাছাড়া আর কোনো ঘরে যেতেন না, না অন্য কারোর খবর নিতেন। ব্যোমকেশ সেদিকে এগিয়ে গেল। সামনে রাখা একটি কাঠের বাক্সের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওটা কি? ওটার মধ্যে সমস্ত পুরনো কালেকশনের রিল রয়েছে, ওগুলো দেখেই তো দিন কাটাতেন। ব্যোমকেশ বাক্সটি খুলে কয়েকটা রিলের খাপ চোখের সামনে তুলে দেখল। আমিও একটু এগিয়ে গেলাম। দেখলাম তাতে ছবির নাম ও প্রধান কয়েকটি তারকার নাম লেখা আছে। বোধহয় এগুলো রক্ষিতবাবু নিজেই লিখেছেন। এমন সময় চোখে পড়ল জিনিসটা। দেখলাম একদম তলার একটি খাপের থেকে একটা কাগজের অংশ কিছুটা বেরিয়ে আছে। কৌতূহলবশত বললাম, দেখো তো ওটা কোনো চিঠি কিনা। ব্যোমকেশ তলার থেকে খামটি বের করল। তারপর যে কাগজের টুকরোটি ওই খামের ভেতর থেকে বেরোলো তা দেখে আমি স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে রইলাম। দেখলাম এটি সেই পাণ্ডুলিপি থেকে উধাও হয়ে যাওয়া একমাত্র পাতাটি, অর্থাৎ ৪২ নম্বর পৃষ্ঠা, অর্থাৎ সমীরবাবুর লেখা কাহিনীর ৪২ নম্বর পৃষ্ঠা। আমি ও ব্যোমকেশ মুখ চাওয়াচাওয়ি করলাম। রাখালবাবু বললেন, ওটি কি? জকের ধন। চলুন আমাদের বাড়ি চলুন, বাকিটা না হয় ওখানেই বলছি। পিনাকিবাবু, একদম চিন্তা করবেন না, খুব শীঘ্রই আততায়ীকে পুলিশের হাতে তুলে দেব। আমরা বাড়িতে ফিরে এলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেলাম ঘরের ভেতর টেলিফোনটা বাজছে। ব্যোমকেশ দ্রুত পায়ে এসে রিসিভারটা তুলে নিল। ব্যোমকেশ বক্সি বলছি। কি ব্যোমকেশবাবু, রক্ষিত তো মারা গেল, তা সত্যান্বেষণ কত দূর? হরিহরবাবু, এই খবরটা যখন পেয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন, খুনি ধরা পড়লে সেই খবরটাও পেয়ে যাবেন। আর ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য। বলে ব্যোমকেশ সজোরে রিসিভারটি রেখে দিল। রাখালবাবু প্রশ্ন করলেন, ব্যোমকেশ দা, ব্যাপারটা কি বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ তক্তপোষে নিজের শরীরটা এলিয়ে দিয়ে বলল, এমন একটি চাল চালা হয়েছে যা সম্পূর্ণ আমার চোখের সামনে, কিন্তু আমি তার কোনো কিছুই বুঝতে পারিনি। অজিত, তুমি বলো না, খামোখা মানুষকে আগের থেকে সন্দেহ করো কেন? করতে হবে অজিত, করতে হবে। আমার কাজে অনুমানই প্রধান অস্ত্র। কাউকে কোনো সময় সন্দেহের তালিকার বাইরে রাখতে নেই, এতে কেস আরও জটিল হয়। রাখালবাবু, আপনিও আগে সম্পূর্ণটা শুনুন। বলে ব্যোমকেশ রাখালবাবুকে সম্পূর্ণ ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল। ভদ্রলোকের মুখ দেখেই বুঝলাম উনি পুরো ঘটনায় কতটা দুরূহ গিট বেঁধে ফেলেছেন। অবশেষে একটা সিগারেট ধরিয়ে বললেন, তাহলে রক্ষিত বাবুর ঘরে ওই কাগজটি গেল কিভাবে? সবই বুঝতে পারবেন, শুধু একটু অপেক্ষা করুন। পরদিন সকালে রাখালবাবু ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে এলেন। বললেন, ব্যোমকেশ দা, আপনিই ঠিক বলেছিলেন, খুন হয়েছে আনুমানিক রাত 10:05 নাগাদ। তাহলে উনি টানা 15 মিনিট দৌড়ে ঘটনাস্থল থেকে দূরে চলে এসেছিলেন। এবং খুনিও তার সাথে এসেছিল, এতে সন্দেহ নেই, কারণ সে কোনো মতেই আহত ব্যক্তির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবে না। সে আড়াল থেকে সমস্তটা লক্ষ্য করেছে। বেশ, এবার আপনি আসুন সমীরবাবুর বাড়িতে। এখনই আপনাকে নিয়ে যাওয়া যাবে না, তবে তৈরি থাকবেন, কারণ
অতিথি আপ্যায়ন আপনাকেই করতে হবে। রাখালবাবু সম্মতি প্রকাশ করে চলে গেলেন। উনি আমাদের ছেড়ে দিতেই চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ তাতেও রাজি হলো না। আমরা রিক্সা নিয়ে সমীরবাবুর ঘরে যখন পৌঁছলাম, তখনও আগের দিনের মতো দেখলাম দুর্গাগতি তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। ব্যোমকেশ বলল, ওষুধের শিশিটা একটু আমার চাই সমীরবাবু। সে তো ফুরিয়ে গেছে দেখে এইমাত্র নালায় ফেলে দিলাম ব্যোমকেশবাবু। আমি এক কাজ করতে পারি, আপনাকে প্রেসক্রিপশনটা দিতে পারি, যাতে ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন। কোথায় সেটা? ছেলেটি সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে একটি ডাক্তারের নাম ও টেলিফোন নাম্বার সহ কাগজ বের করে ব্যোমকেশের হাতে দিল। দেখলাম তাতে কয়েকটা ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কিছুই লেখা নেই, এবং সব শেষে লেখা আছে একটি হজমের তরল ওষুধ। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনার রোগটা কি হয়েছিল জানতে পারি? ভদ্রলোক ব্যোমকেশের এই কাজকর্মে কিছুটা বিস্মিত হয়ে পড়েছিলেন। ধাতস্থ হয়ে বললেন, বিশেষ কিছু নয়, তবে কর্মজীবনে একবার শুটিং দেখতে গিয়ে একটা চলন্ত গাড়ির থেকে পড়ে গিয়েছিলাম আমি। সেই থেকে পিঠের দিকটায় একটা চিনচিনে ব্যথা ছিল। বয়স কম ছিল ব্যোমকেশবাবু, অতটা তখন গুরুত্ব দেইনি। হঠাৎ বছর খানেক আগের থেকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই সেই জায়গায় বেশ ব্যথা অনুভব করতে শুরু করলাম। দুর্গাগতির তখন সবে সবে চাকরি হয়েছে। বলল আর বেশি কষ্টের কাজ করা দরকার নেই। সে কারণে ধীরে ধীরে বাইরে বেরোনোই বন্ধ করে দিলাম আমি। কিন্তু ব্যোমকেশবাবু, সত্যি বলতে তারপর থেকে আমার শরীরের উন্নতির থেকে বেশি হয়েছে অবনতি। এখন নিধিরাম খাইয়ে দেয় বলে দুটো খেতে পারি। দুর্গাগতি স্কুলে চলে গেলে আমি পুরো একা হয়ে যাই। ভদ্রলোকের কথা শুনে মায়া হলো। ব্যোমকেশ বলল, আপনার বাড়িতে প্রবেশ করার জন্য আর কোনো জায়গা আছে কি? কই না তো। ব্যোমকেশ এবার একেবারে সমীরবাবুর সামনে চেয়ার টেনে বসল। তারপর নিচু গলায় বলল, রতন রক্ষিত খুন হয়েছে, খবর পেয়েছেন? ভদ্রলোক প্রায় আঁতকে উঠলেন। বললেন, খুন? ব্যোমকেশ হাতের ইশারায় সতর্কতা আনল। সমীরবাবু বললেন, খুন? কখন? কিভাবে? সব বলবো সমীরবাবু, এবং আপনার খোয়া যাওয়া পাণ্ডুলিপির পাতাটিও উদ্ধার হয়েছে। কোথায় পেলেন? রতন রক্ষিতের ঘরে। কি অদ্ভুত ঘটনা ব্যোমকেশবাবু, এটা কিভাবে সম্ভব? মানে আপনি কি নিশ্চিত? বলে ব্যোমকেশ পকেট থেকে ওই 42 নম্বর পাতাটি বের করে সমীরবাবুর চোখের সামনে ধরল। তারপর বলল, দেখুন তো, এটি সেই কাগজ কিনা? ভদ্রলোকের চোখ আটকে রইল কাগজটির দিকে। ঠোঁটের চামড়া কয়েকবার কেঁপে উঠল বিস্ময়ে। ব্যোমকেশ বলল, এই কাগজে রতন রক্ষিতের প্রয়াত স্ত্রী এবং তার বাপের বাড়ির সম্বন্ধেও আপনি সব গচ্ছিত তথ্যের ব্যাপারে লিখেছিলেন। যদি আমি খুব ভুল না করে থাকি, আপনার স্ত্রী মৃণালিনী দেবী ওই একই বাড়ির মেয়ে ছিলেন, তাই তো? এই পাতাটি আমি ব্যোমকেশের থেকে নিয়ে পড়িনি, তবে এখন ওর মুখে কথাটা শোনার পর মনে আরও কয়েকটা জটিল জায়গা বাড়ল, বই কমল না। সমীরবাবু নিচু গলায় বললেন, তখন দুর্গাগতি একদমই ছোট। ওকে নিয়ে কি করব কি না এসব ভাবতে ভাবতে ওর বাড়ির ঠিকানা বের করে তাদের বাড়িতে পৌঁছেছিলাম। ওই বাড়িতে মৃণালিনী ছাড়া শুধু ছিল তার বৃদ্ধা মা। তার সামনে আমার দেখা চাক্ষুষ বর্ণনার কথা আমি বলতে পারিনি, তাই মৃণালিনীকে সব বুঝিয়ে বলি, এবং এটাও বলি যদি এই মুহূর্তে কোনো রকম পুলিশি ব্যবস্থার কথা চিন্তাও করা হয়, তাহলে ওরাও মরবে, সাথে মরবো আমিও। তার মাঝে অসহায় হয়ে পড়বে এই নিষ্পাপ শিশুটি। তাকে দেখার আর কেউ থাকবে না। এই শর্তে বিয়ে করেছিলাম আমি তাকে। দোষ আপনার নয় সমীরবাবু, আপনি তো সবটা জানাতেই চেয়েছিলেন। আর একটু অপেক্ষা করুন, সমস্ত বিষয়টা বের করে আনবো আপনার সামনেই। আপনি খালি পেটে ওষুধ খেলেন তো? হ্যাঁ, কেন বলুন তো? কিছু খাবেন না, আমি ডাক্তার পাঠাচ্ছি। একটু আপনার রক্ত পরীক্ষা করতে হবে। দুর্গাগতি পাশের ঘরেই থাকে তো? হ্যাঁ। বেশ, চলে এসো অজিত। ব্যোমকেশ পাশের ঘরের সামনে এসে গলা ঝেড়ে বলল, স্কুলের জন্য তৈরি হচ্ছেন বুঝি? দুর্গাগতি মুখে একটা হাসি টেনে বলল, হ্যাঁ, ওই আর কি। বাবাকে দেখতে দেখতে রোজই একটু দেরি হয়ে যায়। ছুটি হয় কখন আপনার? এই 3টে নাগাদ।
আচ্ছা, ক্যাম্বেল স্কুল তো? হ্যাঁ। আচ্ছা, আজ একটু আপনার বাড়িতে আসবো, তবে বিকাল নাগাদ। আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে। আমরা প্রণামপূর্বক বিদায় নিলাম। ব্যোমকেশ বাইরে এসে বলল, সোজা থানায় চলো। থানায় পৌঁছে ব্যোমকেশ প্রথমে একটি ডাক্তারের ব্যবস্থা করে পাঠিয়ে দিল মল্লিকবাবুর বাড়িতে। তারপর বলল, ক্যাম্বেল স্কুলের সামনে আজকে একটু তাগাদা দিতে হবে। আমি একটু শিমুলতলা যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বলে ব্যোমকেশ বেরিয়ে গেল। আমি ও রাখালবাবু উল্লেখিত স্কুলের সামনে গিয়ে দেখলাম দুর্গাগতি গেটের বাইরে দাঁড়িয়ে একটি যুবতী মেয়ের সঙ্গে কথা বলছে। মেয়েটির হাতে একটি বড় ব্যাগ এবং পরনে নতুন শাড়ি। তারপরেই দুর্গাগতি স্কুলের পাঁচিলের ভিতরে গেল। মিনিট 10 পরে আবার ফিরে এলো। পরক্ষণেই তারা দুজন উঠল একটা ট্যাক্সিতে। আমি রাখালবাবুকে বললাম, ওই ট্যাক্সিটা লক্ষ্য করুন। আমার মনে হয় দুর্গাগতির গতি ঠিক নেই। আমাদের গাড়ি গড়ালো। ট্যাক্সিটি থামলো স্টেশনের সামনে। আমি রাখালবাবুকে হালকা কনুইয়ের চাপে বুঝিয়ে দিলাম দুর্গাগতিকে গিয়ে আটকানোর কথা। ভদ্রলোক এই ধরনের কাজে পারদর্শী। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে এক টানে ছেলেটিকে নিয়ে তুলল জিপের মধ্যে। দুর্গাগতির দিকে তাকিয়ে হেসে বললাম, একটু অপেক্ষা করো, ব্যোমকেশের সাথে একটু কথা বলেই চলে যেও। কি এভাবে আমায় তুলতে পারেন আপনারা? সেটা তুমি ঠিক করবে না ছোকরা। চলুন রাখালবাবু। আমরা সমীরবাবুর বাড়িতে ফিরলাম। রাখালবাবুর তত্ত্বাবধানে পুলিশি ব্যবস্থার সুবিধা পাওয়া গেল সমীরবাবুর রক্তের রিপোর্ট বের করায়। ব্যোমকেশ ফিরল বিকেল 5টা নাগাদ। আমি, রাখালবাবু ও দুর্গাগতি তখন বসে আছি মল্লিকবাবুর সামনে। ব্যোমকেশ বলল, প্রতিনিয়ত ঘুমের ওষুধ নিয়ে যাচ্ছেন হজমের নামে সমীরবাবু। আপনার রক্তের রিপোর্ট তার প্রমাণ দিচ্ছে। দুর্গাগতি নিজের হাতে লেখা ওষুধের প্রেসক্রিপশন দেখিয়ে অন্য কাউকে বোকা বানাতে পারলেও আমায় পারবে না। তবে হ্যাঁ মল্লিকবাবু, এবারও একটা জিনিস মানতেই হলো, সেটা হলো রক্তের প্রভাব। রক্ত কখনো ধোকা দেবে না। আপনার পালিত ছেলে দুর্গাগতি টাকা চুরির লোভে আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রতিনিয়ত আপনার সিন্ধুক, আলমারি ও দেরাজ হাতিয়েছে। এই কাজ করতে গিয়েই তার হাতে পড়ে আপনার ওই পাণ্ডুলিপি। আশা করি সম্পূর্ণটাই তার পড়া। রতন রক্ষিতের ছেলে, বুদ্ধিও তার বাবার মতনই। সে ঠিক করে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে মোটা একটা টাকা হাতিয়ে নেবে এবং চিঠি লিখতে শুরু করে। বলা ভালো, এই জন্যই সে সহজে আমার কাছে আসতে চাইছিল না। তবুও সে আমার বাড়ি আসার আগে যে অনেকটাই গুছিয়ে নিয়েছিল তার উদাহরণ হলো এই প্রেসক্রিপশন। একই সঙ্গে তার মামার বাড়ির ঠিকানা থেকে রতনবাবুকে আপনার বইয়ের 42 নম্বর পাতাটি ছিঁড়ে নিয়ে চিঠি মারফত পাঠায় এবং আমি নিশ্চিত সেখানেও সে কিছু টাকা দাবি করে অথবা বিষয় সম্পত্তি। রতনবাবু এখন বৃদ্ধ হয়েছেন, আগের করা কাজ ছেড়ে দিয়ে সাধারণ জীবন কাটাচ্ছিলেন, কিন্তু এই চিঠি তাকে উত্ত্যক্ত করে এবং দুর্গাগতি নজর রাখে তার উপরে। সে যখন বুঝতে পারে রতনবাবু তাকে টাকা দেওয়া তো দূর, বরং এই কাহিনীর পুরো ঘটনাটি উদ্ধারের জন্য হয়তো খোঁজ খবর লাগাতে শুরু করেছে, তখনই দুর্গাগতি বোধ করে উভয় সংকট। আপনি কিছু না করতে পারলেও তার বাবা তাকে ছোটবেলাতেই খুন করে গেছিল। এখন আর নতুন করে মারতে যে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না তা সহজেই বোঝা যায়। এতে করে শুধু দুর্গাগতি নয়, তার সাথে প্রাণ হারাবেন আপনি, সে এবং তার মামার বাড়ির লোকজন। কিন্তু এত ঝামেলা হলে দুর্গাগতি তার প্রেমিকার জন্য আর করে যেতে পারল কি? থানার থেকে খবর পেলাম আপনার ছেলে একটি বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি করেছিল। নির্ঘাত কোথা থেকেও কিছু টাকা পেয়েছে। কালকেই আমার চিকিৎসা বাবদ 50,000 টাকা আমার থেকে নিয়েছে সে। বলেছে আরো ভালো ডাক্তার দেখাতে হবে, তার কাছে সম্পূর্ণ টাকা নেই, তাই আমি এখন কিছুটা দিয়ে তাকে সাহায্য করি। তাহলে হয়ে গেল 2 2 4। তবে আমি জীবনে প্রথমবারের জন্য কোনো একটা খুনকে সমর্থন করব যেটা দুর্গাগতি করেছে। এমন একজনকে আগেই মেরে ফেলা উচিত ছিল। সমীরবাবু, আপনার কপাল খুবই দুর্ভাগ্যজনক। যেই ছেলেকে মৃত্যুশয্যা থেকে তুলে এনে মানুষ করে তুললেন, সে মাত্র কয়েকটা টাকার জন্য প্রথমে তার জন্ম দেওয়া বাবাকে এবং পরে তার লালিত বাবাকেও মেরে ফেলার পরিকল্পনা করতে দ্বিধাবোধ করল না। এভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যে আপনিও মারা যেতেন। আর দুর্গাগতি, তুমি জানতে যে ব্যোমকেশ বক্সী তোমার কাজে খুব একটা মদত দেবে না, তাই আগে থেকেই সমস্ত ব্যবস্থা একদম পাকাপোক্ত করে রেখেছিলে। তোমায় যাওয়ার আগে শেষ উপদেশ দিয়ে যেতে চাই। যে মানুষটি তোমায় মৃত্যুর মুখ থেকে টেনে এনে বড় করে তুলল, তোমায় শিক্ষা দিল, চাকরির যোগ্য করে তুলল,
আজ তাকে তুমি এভাবে দিনের পর দিন শেষ করে দিচ্ছ। এই পাণ্ডুলিপি পড়ার পরেও তোমার মনের এই পাষণ্ডতা তৈরির কারণ কি সেটা জানতে চাই না। কারণ আগেই বললাম, রক্তের মধ্যেই তোমার বিষ আছে, যেটা আগেই বললাম। তবু এতটুকু বিবেক বোধ মানুষের মধ্যে না থাকলেও তুমি তোমারই জন্মদাতার মতো তোমার পালিয়ে নিয়ে যাওয়া স্ত্রীকে গর্ভবতী অবস্থায় মেরে ফেলবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে তোমার কাছে? অজিত, এবার একটু সমাজের এই করুণ অবস্থা নিয়ে লেখো। মানুষের জানা উচিত কোন জায়গায় যাচ্ছে এই প্রগতিশীল সমাজ। সমীরবাবু কাঁপা কাঁপা গলায় দুর্গাগতিকে বললেন, দুর্গাগতি, হাজতবাসের আগে একবার ব্যোমকেশ বাবুর চরণ ধুলি নিয়ে যা। আশা করি যন্ত্রণাটা একটু হলেও লাঘব হবে তোর। আর ব্যোমকেশ বাবু, এতদিন আপনার নাম শুধু শুনেছি, আজ সামনে থেকে এক বাঙালি সন্তানের সুনিপুণ কর্মদক্ষতা ও বিচক্ষণতা দেখলাম। শুধু পারিশ্রমিক দিয়ে আপনাকে ছোট করব না, ঈশ্বরের কাছে চাইব ঘরে ঘরে জন্মে উঠুক এমন ন্যায়পরায়ণ বাঙালি সন্তান। সাবাস ব্যোমকেশ, সাবাস। শুনছিলেন লেখক রাজপ্রতাপ বসুর কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন গল্প। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও বোবাই। পরিচালনায় সুস্মিতা মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে নিহান্স প্রোডাকশন হাউস থেকে শুভ ধর। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।